নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, বাঙালির আমেরিকা দর্শনের ত্রয়োদশ পর্ব। আগের পর্বে দেখেছি লেখকের সঙ্গে হঠাৎ করে আমেরিকায় দেখা হয়ে গেল লেখকের অত্যন্ত প্রিয় লেখক যাযাবরের সঙ্গে। আর কার কার সঙ্গে দেখা হলো এইবার দেখি। বঙ্গ সম্মেলন উপলক্ষে আরও কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো। তারা বিখ্যাত কেউ নন, কিন্তু আলাপ করে আমি লাভবান হয়েছি। লালমোহন হোর, স্বদেশবাবু, সলিলবাবু, সুশান্তবাবু। লাভবান হয়েছি তার কারণ দূরের প্রবাসে দীর্ঘ সময় অতিবাহিত করার পর এদের মানসিকতায় যে স্বদেশপ্রীতির গভীর দহ সৃষ্টি হয়েছে, তা যে স্বদেশে বাস করলে হতো না তা বুঝতে পেরেছি বলেই আজকাল অনেকেই দেশপ্রেমের ভাবাবেগকে বেশি প্রশ্রয় দিতে চান না। তাঁরা ভাবেন স্বদেশ স্বদেশ করে গলা শুকোনোর কিছু নেই। আবার অন্যদিকে এক চিলতে স্বদেশ ভূমির জন্য কত লোক ঘাম রক্ত ঝরিয়ে দিচ্ছে। স্বদেশ সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত দুর্বলতা গভীর, তাই কারো স্বদেশপ্রীতি দেখলে আমি খুশি হই। স্বদেশদা আমাকে একান্তে ডেকে বললেন, দেখুন, এখানকার বাঙালিরা অনেকেই মুখে বলবে বটে যে একদিন তারা দেশে ফিরে যাবে, কিন্তু আসলে কেউই যাবে না। এ দেশ ছেড়ে যাওয়া অত সহজ নয়। কেন বলুন তো? এদেশের মতো এত সুবিধে কোথায় আছে বলুন? কিন্তু আপনাকে বলে রাখছি, আর কেউ যাক না যাক, আমি কিন্তু যাবই। সল্ট লেকে আমি বাড়ি করে রেখেছি, আপনি দেখবেন আমি ফিরবই। স্বদেশ বাবুর এই দৃঢ়তা দেখে ভালো লাগলো খুব, কিন্তু এও জানি ফিরলে দুটো জীবনের মধ্যে এক বিশাল অসঙ্গতিজনিত অসুবিধেও তাঁকে পোহাতে হবে। মাত্র গত বছরই স্বদেশে ফিরে আসা এক ভদ্রলোককে ফের আমেরিকায় প্রস্থান করতে দেখলুম। তাঁর আক্ষেপ ছিল এদেশে কাজ করার সুযোগই যে পাই না। যারা কাজ করতে চান, কাজ ভালোবাসেন, ভারতবর্ষে তাঁরাই সবচেয়ে বড় ধাক্কা খান। আর আমেরিকা কাজের মানুষ দেখলে কোলে তুলে নেয়, খুলে দেয় হাজারো সম্ভাবনার দরজা। তাছাড়া আরও উন্নত হয়ে ওঠার জন্য পড়াশোনা এবং গবেষণার ঢালাও ব্যবস্থা, এমনকি জড়বুদ্ধি বা পঙ্গুদেরও পরমুখাপেক্ষী হওয়ার দরকার নেই। তারাও যাতে কাজ করে নিজের গ্রাসাচ্ছাদন জোটাতে পারে, তারও ব্যবস্থা রয়েছে আমেরিকায়। ওয়াশিংটনে আমার পরিচিত এক ভদ্রলোকের ছেলেটি রিটায়ার্ডেড, কিন্তু সেও চাকরি করে, উপার্জন করে। এইসব দিক দিয়ে আমেরিকা এক মহান দেশ। অভ্যন্তরে তার নরকও আছে বটে, কিন্তু প্লাস পয়েন্ট আছে অনেক বেশি। এই আমেরিকার হাতছানিতে আমার স্বদেশের কত মানুষ যে মোহগ্রস্ত হয় তার ঠিকানা নেই। আর এই হাতছানির মারাত্মক কুফলও কতজনকে পোহাতে হয়েছে। আমার এক গুরু ভাই মার্কিন নাগরিক। তার মেয়েটি বিবাহযোগ্য হওয়ায় তিনি স্বদেশে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্র চাইলেন। দেশে পাত্রের অভাব হয় বটে, কিন্তু মার্কিন নাগরিক মেয়েকে বিয়ে করার জন্য ভালো ভালো পাত্র হামলে পড়ে। সুতরাং এই মেয়েটির জন্য অনেক দেখে শুনে একটি পাত্র পছন্দ হলো। কিন্তু মুশকিল হলো, ঠাকুর বাড়ি থেকে এই সম্বন্ধ অনুমোদন পেল না। তারা পাত্র নাকচ করলেন, কিন্তু পাত্রপক্ষ দমলেন না। তারা ঘোরাঘুরি করতে লাগলেন, ইনিয়ে বিনিয়ে বলতে লাগলেন, কেন, আমাদের ছেলে তো ফেলনা নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও ভালো, ইত্যাদি। পাত্রপক্ষের এত আগ্রহ দেখে সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু ভবিতব্য খণ্ডাবিকে। সুতরাং অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়েও তারা অবশেষে সেই পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হলেন। এই বিয়ের ফল যে কি মারাত্মক হয়েছিল তা আজ মেয়েটির মুখের দিকে একবার তাকালেই যে কেউ বুঝতে পারবেন। পাত্রপক্ষের আগ্রহাতিশয্যে এবং চাপাচাপিতে এরা বিয়ের প্রস্তাবটি গ্রহণ করলেন। বিয়ে হয়ে গেল।
পাত্রী যেহেতু মার্কিন নাগরিক, সুতরাং জামাই বাবা জীবনের মার্কিন দেশে প্রস্থানের পথ খুলে গেল। তার অবশ্য একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল। আমেরিকায় যাওয়ার আগে পর্যন্ত জামাই এবং তার বাড়ির লোকজন পাত্রীপক্ষের সঙ্গে অতিশয় বিনীত ও অমায়িক ব্যবহার করত। আমেরিকায় গিয়ে জামাইটি কিছুদিনের চেষ্টায় যখন ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেল এবং ভদ্রগোছের বৃত্তি জোগাড় করে নিল, তখনই নির্মোক ঝেড়ে ফেলে দেখা দিল তার স্বরূপ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র দম্পতিদের থাকবার ব্যবস্থা আছে, সেই কোয়ার্টারেই তারা ছিল। জয়ন্তী অর্থাৎ সেই মেয়েটি বলল, প্রথম প্রথম ভালো ব্যবহারই করতো, তবে আমি কেন যেন টের পেতুম কেমন যেন একটু কাঠ কাঠ ভাব, আন্তরিকতার অভাব। এটা বিয়ের পরে কলকাতার ঘটনা। যেই এখানে এসে ইউনিভার্সিটিতে চান্স পেল, সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে গেল। কোয়ার্টারে আমাদের প্রথম রাত্রে খুব সামান্য কারণে আমাকে তেজ দেখালো খুব। কথাবার্তারও কোনো শালীনতাই নেই। আমি ভীষণ চমকে গেলুম। পরদিন ফোনে বাবা মাকে বললুম, লোকটা যে ভীষণ রাগী। ওরা বললেন মানিয়ে নিতে। মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি উল্টো হচ্ছে, আরও বেশি রেগে যাচ্ছে। রোজ ঝগড়া হতো। কয়েক সপ্তাহের মধ্যে এমন অবস্থা হলো যে আমি মা বাবার কাছে চলে এলাম। বাবা সব শুনে জামাইকে বোঝাতে ছুটলেন। একটা আপোষ রফার মতো হলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম লোকটা সুবিধের নয়। ঠিক স্বামী হিসেবে মেনে নিতে পারছিলাম না। সাধারণ বাঙালি মেয়েরা স্বামী হিসাবে যাকে একবার গ্রহণ করে তাকে তারা কোনো মতেই ঝেড়ে ফেলতে পারে না, কিন্তু তুমি তোমার বিবাহিত বরকে স্বামী হিসাবে মেনে নিতে পারছিলে না। এটা কি মার্কিন শিক্ষার প্রভাব? জয়ন্তী সবেগে মাথা নাড়ল। শিক্ষা মার্কিন হলো, আমার বাবা মা আমাকে বাঙালি মতেই বড় করেছিলেন, তবে আমেরিকার আত্মমর্যাদা বোধ এবং ব্যক্তি স্বাধীনতার পাঠ সেটা তো বৃথা যায়নি। কিন্তু বিশ্বাস করুন, লোকটা যে ধান্দাবাজ এবং আমাকে দিয়ে ওর যে আর কোনো কাজ নেই সেটা বুঝতে আমাকে কিন্তু মাথা ঘামাতে হয়নি। তুমি আবার ফিরে গিয়েছিলে? গিয়েছিলাম। লোকটা বলল, আমার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। হয়তো লেখাপড়ার সাংঘাতিক চাপ আর টেনশনের ফলে এটা হচ্ছে। সুতরাং আপাতত কিছুদিন দুজন আলাদা আলাদা থাকাই ভালো। মাঝে মধ্যে দেখা হলেই যথেষ্ট। নতুন বিয়ের পর স্বামীরা সাধারণত এরকম প্রস্তাব করে না। তুমি কি করলে? প্রস্তাবটা অস্বাভাবিক হলেও সেটা স্টপ গ্যাপ হিসাবে মেনে নিলাম। একটা কথা বলি, লোকটাকে কেমন লাগতো? মানে তুমি কি তাকে ভালোবেসেছিলে? সেটা বলা শক্ত, তবে আমি চেষ্টা করেছি। অর্থাৎ ওর ঘর করার আগ্রহ তোমার ছিল? ছিল। ভেবে দেখলাম আমেরিকায় পিএইচডি বা ওরকম কোর্সে পড়াশোনার সত্যি অমানসিক চাপ। বাইরের ছাত্ররা এসে হিমশিম খায়, রাত জেগেও কুল পায় না। আমাদের দেশে তো কই এরকম শুনি না। এখানে অন্যরকম, ফাঁকি দেওয়ার উপায় নেই। কোনো দিনই একটি ঘন্টা সময়ও অপচয় করা যায় না, বিশেষ করে প্রথম দিকে। বুঝেছি। সেসব কনসিডার করে আমি লোকটার প্রস্তাব মেনে নিয়ে মা বাবার কাছে চলে এলাম। মাঝে মাঝে ফোন করতুম, তাছাড়া আর কোনো যোগাযোগ ছিল না। সেও কি মাঝে মাঝে ফোন করতো? না, কখনো না। এসব কারণে আমার নানা রকম সন্দেহ হতে লাগলো। তারপর দুম করে একদিন ডিভোর্সের মামলা করে বসলো, বোধহয় গ্রিন কার্ড পাওয়ার পর। হ্যাঁ, আর শুধু তাই নয়, দেশ থেকে আমার এক মামাতো দাদা খবর নিয়ে জানালে যে ওর একজন প্রেমিকা আছে, তার সঙ্গে একটা বন্দোবস্ত হয়ে আছে। তার মানে নিতান্তই সরল, বিয়েটা প্ল্যান মাফিক হয়েছিল। ডিচ করবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছিল। আমি শুধুমাত্র খেলার পুতুল। কেঁদো না জয়ন্তী। কীভাবে জীবনটা নষ্ট হয়ে গেল দেখুন। কি বিশ্রী নিষ্ঠুরভাবে লোকটা ডিভোর্স করলো, তার
তারপর নির্বিকারভাবে গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলো। তুমি ডিভোর্স দিলে? না দিয়ে কী করবো? আমার মা বাবাও ভালো মানুষ, তাঁরাও বুঝলেন বিয়েটা ভুল হয়ে গেছে। ডিভোর্স না দিলে আরও অশান্তি হতো, বিয়ে তো কিছুতেই টিকতো না। লোকটা এখনও এখানেই আছে তো? দিব্যি আছে, পাস্টার্স করে চাকরি করছে, বাড়ি করেছে। আর তোমার সঙ্গে? না, আর কোনো সম্পর্ক বা যোগাযোগ হয়নি। আমেরিকায় ঢুকে পড়ার অবলম্বন হিসাবে আমাদের দরকার ছিল। আমরা বড্ড বোকা তো, যেই বুঝলো কাজ ফুরিয়েছে অমনি ছুঁড়ে ফেলে দিল। ওর বাবা মাকে ব্যাপারটা জানিয়েছ? আপনি কি ভাবেন ওর বাবা মার অজান্তে এটা ঘটেছে? এই ষড়যন্ত্রে ওরাও ইনভলভড। খুব ভালোভাবে জেনে শুনে ওরা সবাই মিলে এই কাণ্ডটা করেছিলেন। একটা পরিবারের সবাই এত খারাপ হয় কি করে, সেটা নিয়েই তো আমরা ভাবি। একজন নিরীহ মেয়ের এইভাবে সর্বনাশ করার পরিকল্পনা সবাই মিলে কি করে করতে পারে? আমার তো মনে হয় উচ্চাশা আর লোভ মানুষকে অনেক নিচে টেনে নামাতে পারে। সে কথা অবশ্য ঠিক, তবু আমি ভাবছি কেউ না কেউ তো তোমাদের একটা ওয়ার্নিং দিতে পারতো। দেশে থাকলে হয়তো দিত, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, অফিসের সহকর্মী, এদের কাছে খোঁজ খবরও করা যেত। কিন্তু এত দূরের পাল্লায় আর সেটা ঠিক মতো হয়ে ওঠেনি। বাবা মাও আমার বিয়ের জন্য হন্যে হয়ে উঠেছিলেন। এখন কি করবে জয়ন্তী? কী করব তা তো জানি না। শুনেছি তুমি আজকাল নাকি নন কমিউনিকেটিভ হয়ে গেছো, বাবা মার সঙ্গে ভালো করে কথা বলো না। নন কমিউনিকেটিভ হলে আপনার সঙ্গেও বলতুম না। মা বাবার ওপর আমার একটা ভীষণ রাগ আছে। ওদের উচিত ছিল ঠাকুরবাড়ির নির্দেশ মেনে নেওয়া, আরও ভালোভাবে খোঁজ খবর করা। সেটা তারা করেননি বলেই আজ আমার এই অবস্থা। তুমি কি আবার বিয়ের কথা ভাববে? আবার পুরুষ যাত্রার ওপরেই ঘেন্না ধরে গেছে। ওসব বলবেন না। একা থাকবে? বলতে পারি না, আমার কোনো প্ল্যান ট্যান নেই। পড়ছি, কিছুদিন পরে চাকরি নেব, তারপর কি করব জানি না। তোমার কি মাঝে মাঝে মনে হয় এর চেয়ে একটি আমেরিকান ছেলেকে বিয়ে করলেই ভালো হতো? একদিক দিয়ে হতো, আমি এখানে জন্মেছি, এখানেই বড় হয়েছি, আমার মানসিকতার সঙ্গে একটা মিল পাওয়া যেত, হয়তো তাতে এর চেয়ে বেটার হতো। কিন্তু গ্যারেন্টি দিয়ে তো কিছু বলা যায় না। হয়তো বিয়ে জিনিসটাই ভারী গণ্ডগোলের। তুমি বহুকাল আমেরিকায় আছো, কখনো ডেটিং করেছো এখানে? না, আগেই তো বলেছি আমি নিকষি বাঙালি মতে মানুষ। ডেটিং ছাড়া নাকি এখানে চলে না। চলে না এমন নয়, তবে ডেট না করাটা এখানে অস্বাভাবিক। তবুও আমি সেই অস্বাভাবিক আচরণই করে এসেছি। এখানকার কোনো ছেলের সঙ্গে তোমার ভাব হয়নি? হবে না কেন, অনেক হয়েছে। তবে রেসপেক্টেবল ডিস্টেন্স বরাবর রাখতে চেষ্টা করেছে। কিন্তু এখানেও বিয়ের ব্যাপারটা খুব সহজ নয়। এখানে মেলামেশা হয় বটে, কিন্তু বিয়ের ব্যাপারটা কঠিন। হ্যাঁ, সে কথা শুনেছি। তুমি কিছু মনে করো না, একটা সেন্সিটিভ প্রশ্ন করব? করুন না, কোনো প্রসঙ্গেই আমার আর এখন অস্বস্তি হয় না। বলছিলাম, আমেরিকায় মানুষ হয়ে একটি বাঙালি দেশি ছেলেকে বিয়ে করতে তোমার কোনো রকম আপত্তি হয়নি? কোনো মানসিক বাধাও অনুভব করনি? না, ভেবেছিলাম আর 5টা ছেলে তো এসে এখানে দিব্যি মানিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, এদেশে এসে তারা রীতিমতো সুনামের সঙ্গেই কাজ করে। কালচারাল ডিফারেন্সটাও ধর্তব্যের মধ্যে নয়। ওসব ডিফারেন্স সহজেই মিটে যায়। এশিয়াবাসীরা বরং আমেরিকানদেরই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তারা লেখাপড়ায় ভালো, ব্রাইট, খুব অ্যাকোমোডেটিভ। সুতরাং দেশের ছেলে বলে আমার কোনো আপত্তি ছিল না। বলতে নেই, জয়ন্তীর চেহারাটা যথেষ্ট ভালো, স্বভাবটিও চমৎকার। তবু তাকে একটা দুর্বহ দুর্ভাগ্যের ভার বহন করে যেতে হবে। আর এই ধরনের ঘটনা ঘটলে তার কোনো সহজ সমাধানও নেই। বঙ্গ সম্মেলনের তৃতীয় অর্থাৎ শেষ দিনে সম্মেলন চলাকালীনই দূরের যাত্রীরা একে একে বিদায় নিচ্ছিলেন। সম্মেলন চলবে রাত অবধি। আজ রাতেই মোটামুটি সবাই স্বস্থানে ফিরে যাবেন। কাল থেকে অফিস, কাজকর্ম, সংসার। ফিলাডেলফিয়ার সুশীলদা বলে রেখেছিলেন আমরা দুপুর নাগাদ বেরিয়ে পড়ব।
তৈরি হয়ে চলে আসবেন। সেই কথা মতো আমি হোটেল থেকে ব্রেকফাস্টের পরই চেক আউট করে র্যারিটন ভ্যালি কলেজে বঙ্গ সম্মেলনে চলে এসেছি সুটকেস নিয়ে। সকালের অধিবেশন শেষ হতেই সুশীলদা আর পূর্ণিমা বৌদি তাড়া লাগিয়ে গেলেন। কিন্তু বেরোবো বললেই তো বেরোনো হয় না। বহু মানুষ কথা বলতে চাইছেন, কথা তো কত, শেষ নেই। কিন্তু সুশীলদার দেরি করলে চলবে না। প্রায় 250 মাইল পথ, যেতে যেতে রাত হয়ে যেতে পারে। আমেরিকায় এসে অবধি আমাকে প্রায় যাযাবরের জীবন কাটাতে হচ্ছে। আজ এখানে তো কাল অন্য জায়গায়। সব নেমন্তন্ন গ্রহণ করা সম্ভব নয়, তত সময় হাতে নেই। তবু তার মধ্যেই যেসব আমন্ত্রণ নিতে হচ্ছিল তাতেও ছোটোছুটি কিছু কম হচ্ছিল না। বিকেল 4টে নাগাদ ফাঁক পেয়ে বেরিয়ে পড়লাম তিনজনে। সুশীলদার ভলভো গাড়িখানা একেবারে আনকোরা নতুন, সদ্য $30,000 কিনেছেন। এখানে সব স্বামী স্ত্রী গাড়ি চালান। দুর্লভ ব্যতিক্রমের মধ্যে একজন হলেন পূর্ণিমা বৌদি, তিনি গাড়ি চালানো শেখেননি। আর একজন হলেন নিউ ইয়র্কের যামিনী মুখার্জি। যামিনীদা বার কয়েক ড্রাইভিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি, কিন্তু তার স্ত্রী সুমিত্রা বৌদি দিব্যি গাড়ি চালিয়ে বেড়ান। আমি আর সুশীলদা সামনে, পূর্ণিমা বৌদি পিছনে। শীতাতপ নিয়ন্ত্রিত অভ্যন্তরে বসে তিনজনে আড্ডা মারতে মারতে দিব্যি চলেছে। একেবারেই অপরিচয়ের কোনো দূরত্ব অনুভব করছি না। নিউ জার্সি ছাড়িয়ে পেনসিলভেনিয়ায় ঢুকবার মুখে একটা গ্যাস স্টেশনে কিছুক্ষণ থামতে হলো। কি জানি কেন গ্যাস স্টেশনটির পরিবেশ আমার ভারী ভালো লাগছিল। গাড়ির ভিড় ছিল বলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল সেখানে। নেমে কিছুক্ষণ চারিদিকটা ঘুরে দেখলুম আমি আর বৌদি। তারপর আবার বিখ্যাত মার্কিন হাইওয়ে ধরে দুধারে প্রকৃতির অঢেল সম্পদের ভেতর দিয়ে আমেরিকার পূর্বতন রাজধানী ফিলাডেলফিয়ায় গিয়ে পৌঁছলাম। আমেরিকার প্রাচীন ইতিহাস তো কিছু নেই, তাই তার সর্বাঙ্গে একটা নূতনত্বের ছাপ রয়েছে, ঐতিহ্যের গন্ধ নেই। এই ইতিহাসবিহীনতার জন্যই আমেরিকা দেশটা অনেকের পছন্দ নয়। এই নবীন দেশের তুলনামূলকভাবে প্রাচীন শহরগুলির একটি ফিলাডেলফিয়া। নিউ ইয়র্কের মতো জমজমাট ভিড়াক্রান্ত শহর সেটি নয়, কিন্তু বেশ বড় শহর, অনেকটা ছড়ানো। লন্ডন স্ট্রিটে সুশীলদার বাড়িতে যখন পৌঁছালাম তখনও ঝকঝকে রোদ রয়েছে। সুশীলদা একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন, কিন্তু কর্মজীবনে বেশিরভাগ সময় কেটেছে বিদেশে অধ্যাপনা করে। কখনো ব্রিটেনে, কখনো ইউরোপে, কখনো বসরায়, কখনো আমেরিকায়। বিশ্বব্যাপী তার ছাত্ররা ছড়িয়ে রয়েছে, কিন্তু কোনো বিদেশিয়ানা সুশীলদাকে স্পর্শ করেনি। নির্ভেজাল আড্ডাবাজ বাঙালি, ভারী সুরসিক। পূর্ণিমা বৌদিও ফর্মালিটি মুক্ত ঘরোয়া মহিলা। যে কোনো উন্নত অর্থনীতির দেশে নিজের ঘরকন্না নিজেকেই করতে হয়। বাসন মাজা, ঘর দোর ঝাঁটপাট দেওয়া, রান্না করা, ঘর গোছানো, কাপড় কাচা, ইস্ত্রি করা, সব কিছুতেই আত্মনির্ভরশীল হওয়া ছাড়া গত্যন্তর নেই। দীর্ঘ পথ অতিক্রম করে এসেও বৌদিকে দেখলুম তৎক্ষণাৎ হাতাখুন্তি ধরতে হলো। সুশীলদাও নানা রকম সাহায্য করতে লেগে গেলেন। ছেলে মিতিলও হাত লাগিয়ে ফেলল। বললাম, আমাকে তাহলে ভাত দিচ্ছেন কেন? দিন, কিছু কাজ টাজ করে দিন। ওরা খুব হাসলেন। সুশীলদা তাঁর বাড়িতে ছোটোখাটো একটা সাহিত্য সভার আয়োজন করে রেখেছেন। আজ সন্ধেবেলা অনেকেই আসবেন। ঘন ঘন টেলিফোনও আসছিল। সভা বা জমায়েত আমার খুব একটা প্রিয় ব্যাপার নয়, পারতপক্ষে এড়িয়ে চলি। কিন্তু এখানে এ ধরনের জমায়েতের প্রতি আমার ততটা মানসিক প্রতিরোধ সৃষ্টি হচ্ছে না। প্রবাসী বাঙালিদের সম্পর্কে জানবার আগ্রহ প্রবল। তাছাড়া আমেরিকার বাঙালিদের সঙ্গে মিশে আমার বেশ ভালোই লেগেছে। মোটামুটিভাবে দু একটি ব্যতিক্রম ছাড়া তারা সবাই বেশ ঘরোয়া, ভদ্র, বিনয়ী, মিশুকে। সন্ধে হতে না হতেই জমায়েত শুরু হলো। একে একে হাজির হতে লাগলেন অতিথিবৃন্দ। অনেকেই সস্ত্রীক। এদের কয়েকজনকে অবশ্য বঙ্গ সম্মেলনেই দেখেছি, আলাপ পরিচয়ও হয়েছে। যারা অচেনা তারাও এক লহমায় অপরিচয়ের ভেদাভেদ ঘুচিয়ে দিলেন।
কোথায় আমি তাদের কথা শুনবো, না তাঁরা ধরে বসলেন আমার কথা শুনবার জন্য। আমি বললুম, দেখুন, আমার কথা তো অনেক হয়েছে, বরং আপনাদের প্রবাসী জীবনের কথা বলুন, তাতেই আমার লাভ হবে বেশি। তাঁরা যা বললেন তার অর্থ হলো, আমাদের জীবনে তেমন কোনো নতুনত্ব নেই। আপনি কুম্ভমেলার অভিজ্ঞতার কথা বলুন, আমরা শুনতে চাই। কার্পেটে, চেয়ারে, সোফায় সবাই ভারী জমিয়ে বসা গেল। কলকাতায় এসব আসরে সাধারণত মদ টদ যুক্ত হয়, কিন্তু এইরকম আসরে আমেরিকায় এক আধ জায়গা ছাড়া কোথাও মদ পরিবেশিত হতে দেখিনি। জিজ্ঞাসা করে জেনেছি যে মদ্যপানের অভ্যাস খুব কম লোকেরই আছে। যারা মদ্যপান করেন তাঁরাও মাত্রা রেখে করেন। সুশীলদার বাড়িতে সফট ড্রিঙ্কস, কফি, চানাচুর এবং অন্যান্য খাবার প্রচুর ছিল। ধূমপাই কেবলমাত্র আমি। অতগুলো মানুষের মধ্যে কেউই ধূমপান করেন না। আমি কথা শুরু করতেই ঘর সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। প্রত্যেকেই মনোযোগী, উৎকর্ণ। প্রায় ঘণ্টাখানেক বক বক করার পর নিস্তব্ধতা ভাঙল। শুরু হলো সাইড টক্স। সুশীলদা একটি সুন্দরী মেয়েকে দেখিয়ে বললেন, ওকে দেখে রাখো, ভারী ট্র্যাজিক ঘটনা, তোমাকে পরে বলবো। কে মেয়েটি? আমারই এক ছাত্রের স্ত্রী। দুজনেই ভারী ভালো, যেমন ছেলেটি তেমনই এই মেয়েটি। কিন্তু কী কারণে যে ছেলেটি একে ছাড়লো তা কেউ ভেবে পাচ্ছে না। ছেলেটি কি বলে? সে কেবল বলে, আমি পারছি না। আগে ছিল না, কিন্তু আজকাল আমেরিকার বিভিন্ন শহরে হিন্দু মন্দির হয়েছে। আছে রামকৃষ্ণ মিশন, আর অবশ্যই ভক্তি বেদান্ত স্বামীর ইস্কন মন্দির। প্রবাসী ধর্মপ্রাণ ভারতীয়দের তৈরি হিন্দু মন্দিরগুলোর বেশিরভাগ উদ্যোক্তারাই ধনী গুজরাতি বা অন্যান্য প্রদেশের মানুষ। হিন্দু মন্দিরে নানা দেবদেবীর সহাবস্থান রয়েছে, নানা মহাপুরুষের ছবিও রয়েছে। বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন দেবদেবীর উপাসকদের জন্য আলাদা আলাদা মন্দির করা কঠিন এবং ব্যয় সাপেক্ষ। তাই বিদেশে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী এই সংহতি। তাতে ফলটা ভালোই হয়েছে। শাক্ত, বৈষ্ণব, শৈব সব এক কাট্টা হতে পেরেছেন। ভক্তি বেদান্ত স্বামী সম্পর্কে আমার জ্ঞান এতকাল ভাষা ছিল। তিনি আমেরিকায় এসেছিলেন বেশ প্রবীণ বয়সে এবং নিছক ভক্তি ও নিষ্ঠা সম্বল করে। তারপর কয়েক বছরে তিনি ইস্কন আন্দোলনকে কোন জাদু মন্ত্র বলে এক বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত করেছেন। কলকাতায় ইস্কনের সাহেব সাধুদের হামেশাই পথে ঘাটে দেখা যায়। মায়াপুর এখন এদের দৌলতেই দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে, এটুকু আমার জানা ছিল। কিন্তু আমেরিকায় এসে ইস্কনের মন্দির দেখে আমার চৈতন্যোদয় হলো। ভক্তি বেদান্ত স্বামী যা করেছেন তা কেবল হুজুগের ব্যাপার নয়। কৃষ্ণ ভক্তিকে তিনি গভীরে সঞ্চার করতে পেরেছেন। কতখানি ভক্তি, নিষ্ঠা আর মনের জোর থাকলে আমেরিকার মতো দেশে এই কাণ্ড ঘটানো যায়, সেটা ভেবে ভারী অবাক হয়েছে। সুশীলদা আর পূর্ণিমা বৌদি আমাকে বারবার ফিলাডেলফিয়ার ইস্কন মন্দিরে যাওয়ার কথা বলেছিলেন। আমি একটু অবাক হচ্ছিলাম। এত জায়গা আছে, তা ফেলে ইস্কন মন্দিরে যাব কেন? বাড়ির কাছে মায়াপুরেই আমি কখনো যাইনি। বৌদি বললেন, চলেন না, সাহেব সাধুদের দেখলে ভালোই লাগবে, পরিবেশটাও ভালো। তাঁদের আগ্রহ দেখে বললুম, তাহলে চলুন। সেদিন সকালে আমাদের লক্ষ্য হলো আটলান্টিক সিটি। এই নবোদ্ভিন্ন শহরটি তৈরি হয়েছে মরু শহর লাস ভেগাসের সঙ্গে পাল্লা দিতে। লাস ভেগাসের জগৎজোড়া খ্যাতি তার জুয়ার আড্ডার জন্য। পূর্ব উপকূলে তেমনই ঐশ্বর্যময় চোখ ধাঁধানো আটলান্টিক সিটি তার হাজারো জুয়ার হাতছানি নিয়ে পসরা সাজিয়ে বসেছে। অনেকেই আমাকে বলেছিলেন, পারলে আটলান্টিক সিটিটা একবার দেখে আসবেন, দারুণ বানিয়েছে। সুশীলদাও এরকমই বলেছিলেন, আরে চলো হে, ফুর্তির জায়গাটাও একটু ঘুরে যাও, খুব কাছে। সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়লুম। প্রথমেই শহরের একান্তে ইস্কনের মন্দিরে যাওয়া হলো। বাইরে থেকে মন্দিরের চাকচিক্য বা মন্দিরের আকৃতি কিছুই তেমন দৃষ্টি আকর্ষণ করে না। একটা পুরনো বাড়ি কিনে মন্দির বানানো হয়েছে, সামনে একটু ঘেরা লন। তারপর সিঁড়ি দিয়ে
উঠে ছোট একখানা ঘর, দ্বার আবরিত। এক জায়গায় জুতো খুলে রাখার লিখিত নির্দেশ। একটা করিডোর পেরিয়ে নগ্ন পদে যখন মন্দিরের ভেতরে ঢুকলুম, তখন প্রথমেই ধূপকাঠি আর চন্দনের মিশ্র গন্ধে মনটা ভারী প্রসন্ন হয়ে উঠল। ঘরের ভিতরকার দৃশ্যটিও মুগ্ধ হয়ে দেখার মতো। শ্বেতাঙ্গ শিখাধারী ধুতি ও পাঞ্জাবি পরা সাধু গীতা পাঠ ও ব্যাখ্যা করছেন। শুনছেন শাড়ি ও ধুতি পরা 15 শ্বেতাঙ্গ পুরুষ ও মহিলা। প্রত্যেকেরই রসকলি রয়েছে, স্নাত পবিত্র চেহারা। 2-3টি শিশুকে দেখলুম, বছর 3-4 বয়স। তাদের পরনে ধুতি, গায়ে পাঞ্জাবি। 2-3 জন মহিলা বসে ফলটল কাটছেন। ঘরের একদিকে টানা লম্বা বিগ্রহের কাঠের আসন, তাতে রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। বিগ্রহের মুখোমুখি ঘরের অন্য প্রান্তে ভক্তি বেদান্ত স্বামীর ব্রোঞ্জ মূর্তি। সেই মূর্তি এত জীবন্ত যে মনে হয় এক্ষুনি বুঝি চোখের পাতা পড়বে। বিদেশি ভক্তদের মাঝখানে রেখে একজন মাত্র বাঙালি চেহারার মানুষকে দেখলাম, তবে তার সঙ্গে কথা হলো না। কিছুক্ষণ চুপচাপ বসে ইংরেজিতে গীতা পাঠ ও তার ব্যাখ্যা শুনলাম। এই পাঠ ও ব্যাখ্যার ভঙ্গির মধ্যে বিন্দুমাত্র পেশাদারি ভাব নেই, ভক্তিময় তদ্গত ভাব রয়েছে। আমাদের প্রবেশ ও উপবেশন কোনো বিক্ষেপ সৃষ্টি করলো না। গীতা পাঠ যেমন চলছিল তেমনই চলে যেতে লাগলো। আমেরিকা ঐশ্বর্যের দেশ বটে, এবং আজ পর্যন্ত আমি যত বাড়িতে গেছি প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু বিলাস দ্রব্য এবং মহার্ঘ আসবাবপত্র এবং জিনিসপত্রের ছড়াছড়ি দেখেছি। ফিলাডেলফিয়ার এই মন্দিরটির বহিরঙ্গ কিন্তু প্রায় নিরাভরণ। পরিচ্ছন্নতা আর ভক্তিভাবটি এর সম্বল। তাই যেন এক স্বদেশীয় পরিমণ্ডলে বসে আছি বলে মনে হচ্ছিল। এই মন্দিরে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের হাতে তত সময় নেই। সুতরাং আধ ঘন্টার মতো বসে থেকে উঠে পড়লাম। পরে ওয়াইহো রাজ্যে ইস্কনের আরও একটি মন্দির দেখার সুযোগ এসেছিল। তনুশ্রী আর প্রভাত দত্ত আমাকে খুব নিয়ে যেতে চেয়েছিলেন সেখানে। সময় করে উঠতে পারিনি, কিন্তু সেই মন্দিরটির ছবি আমি দেখেছি, খ্যাতিও কানে এসেছে। কালো জেট পাথরের তৈরি এই মন্দিরটির সর্বাঙ্গে খাঁটি সোনার পাতের শিল্পকর্ম রয়েছে। মন্দিরের অভ্যন্তরের সূক্ষ্ম কারুকার্য দেখবার মতো। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শৈল্পিক নির্মাণ হিসাবে এটি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। একটি নাতি উচ্চ পাহাড়ের উপরে বিশাল প্রান্তর জুড়ে এক এলাকা। সাহেব বৈষ্ণবরা যে যত্নে ও ব্যয়ে এটি তৈরি করেছেন এবং যে সতর্কতার সঙ্গে এটি পরিচর্যা করছেন তার দৃষ্টান্ত। ওয়াশিংটনেও ইস্কনের মন্দিরে আমাকে যেতে হয়েছিল, তবে সেটিতে তখন বেশি লোকজন ছিলাম না। শুনলাম বাড়িটি সবে কিনে মন্দির করা হয়েছে, ভেঙে আবার নতুন করে গড়া হবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোমপেজে গেলে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আপলোড করেছি সবই পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।